আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আলামিন মোহাম্মদ সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি টিউটোরিয়ালে। আজকে আমরা কিফ্রেম নিয়ে প্রিমিয়ার প্রোর যে কিফ্রেমের ব্যাপারটা আছে টোটালি আদ্যপ্রান্ত আমরা আপনাদেরকে শেয়ার করব। বিশেষ করে আমরা যারা ভিডিও এডিটর রয়েছি, প্রিমিয়ার প্রোতে কোনো একটা অ্যানিমেশন অথবা টেক্সটের অ্যানিমেশন, কোনো একটা আইকনের অ্যানিমেশন, কোনো ফুটেজকে স্কেলিং করা, জুম ইন জুম আউট করা, মোশন দেওয়া এই ব্যাপারগুলোর ক্ষেত্রে কিফ্রেম ব্যবহার করার ক্ষেত্রে অনেক জটিলতায় আমরা পড়ি। তো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়ালে আমরা কিফ্রেমের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের আপনাদেরকে আ কাজ দেখাবো কিছু। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এবং আমি হচ্ছে Adobe Premiere Pro তে চলে আসলাম। তো ১ম এই আমাদের এটা কাজ করতে হলে আমাদের একটা ভিডিও দরকার হবে। আমরা একটা ভিডিও নিয়ে নেই। যেকোনো ভিডিও হলেই হবে। আমাদের আম যেকোনো একটা ভিডিও আমরা নিয়ে নিচ্ছি আমাদের রিসোর্স থেকে। তো এই ভিডিওটা আমরা ১ম এই টান দিয়ে নিয়ে নিচ্ছি। এখন ১ম কথা হচ্ছে এই ভিডিওটাকে আপনি যদি জুম ইন জুম আউট করতে চান, যেটাকে আমরা বলি হচ্ছে স্কেলিং। শো করে সামনে আসলো, শো করে পিছনে আসলো। অথবা ডান থেকে বামে আসলো, বাম থেকে ডানে গেল। অথবা অপাসিটি আস্তে করে কম, অপাসিটি আস্তে করে বেশি। এরকম টাইপের কিছু করতে চাইলে আমাদের সরাসরি চলে যেতে হবে ইফেক্টস কন্ট্রোলে। তো আপনি যদি ফুটেজটা ক্লিক না করেন, ইফেক্টস কন্ট্রোলের এই বাটনগুলো কাজ করবে না। তো আমি যেহেতু ২০২৫ ভার্সন ইউজ করছি, আমার এটার সাথে রোটেশনের অধীনে ক্রপ ক্রপ আ রাইট এগুলা পাবো। কিন্তু আপনারা হয়তো এগুলা নাও পেতে পারেন ২৪ ভার্সনে। তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টস কন্ট্রোলের অধীনে মোশন এটা আপনাদের হাইট থাকতে পারে। আপনারা এটা আ ক্লিক করে এটা হাইলাইট করে নিবেন। ১ম এ পজিশন, পজিশনের ডান পাশে ২ টো অপশন আছে। এটাকে আমরা বলি হচ্ছে এক্স পজিশন এবং ডান পাশেরটাকে বলি হচ্ছে ওয়াই পজিশন। এক্স পজিশন হচ্ছে ডানে বাঁয়ে যাবে ফুটেজ এবং ওয়াই পজিশন হচ্ছে উপরে নিচে যাবে। তো আমরা মাউসটা নিয়ে যদি ১ম যেই ওয়াই এক্স পজিশন আছে এখানে গিয়ে লেফট ক্লিক করে ধরে রাখি এবং মাউসটা ডান দিকে টান দেই, আপনারা দেখবেন হচ্ছে ফুটেজটা ডান দিকে যাচ্ছে। আমরা যদি বাম দিকে টান দেই, ফুটেজটা কিন্তু বাম দিকে যাচ্ছে। যদি এলোমেলো হয়ে যায় আপনারা বাম সাইডে এই বাটনটা রিসেট করে দিবেন। তাহলেই কিন্তু আপনাদের জায়গা মতন ফুটেজটা আবার চলে আসবে। তো এইভাবে আমরা বাম দিক থেকে ডানে বাঁয়ে এবং ডান দিক থেকে উপরে নিচে আমরা নিতে পারি। যেটাকে আমরা বলি হচ্ছে এক্স পজিশন এবং ওয়াই পজিশন। তারপরে আসি হচ্ছে স্কেল। স্কেলের কাজ কি? যদি কোনো একটা ভিডিওকে আপনি জুম করতে চান অথবা একটু আ জুম আউট করে দেখাইতে চান, এভাবে কিন্তু আপনারা পারেন। সেম ভাবে আগের মতনই মাউসটা আমরা এই পয়েন্টের সামনে নিবো এবং লেফট বাটন ক্লিক করে ধরে রেখে যদি ১০০ থেকে আমরা মাউসটা ডান দিকে নেই, তাইলে কিন্তু এটা জুম হবে এবং বাম দিকে নিলে কিন্তু এটা জুম আউট হবে। এভাবে প্রত্যেকটা অপশনই কিন্তু যেমন রোটেশনও আমাদের আছে। আমি কন্ট্রোল জেড এ গেলাম। রোটেশন ক্লিক করে ডানের দিকে নাড়ালেই কিন্তু এটা কিন্তু রোটেট হবে। হ্যাঁ? পাশাপাশি অন্যান্য অপাসিটি এগুলাও প্রত্যেকটা কিন্তু আলাদা, আলাদা কাজ করবে। এগুলো আপনারা নাড়িয়ে দেখতে পারেন। তো ১ম এই চলেন আমরা একটা পজিশন অ্যানিমেশন করি। যেটা আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই ফুটেজটা স্ক্রিনের বাইরে থাকবে এবং স্ক্রিনের বাইরে থেকে আমরা আস্তে, আস্তে এটা স্ক্রিনের ভিতরে ঢুকাবো। তো এজন্য আমাদের অবশ্যই কিফ্রেমের ব্যবহার জানতে হবে। কিফ্রেম হচ্ছে এতক্ষণ আমি যেটা দেখাইলাম এটা বেসিক কিছু ব্যাপার নাড়াচাড়া। এখন আমি কিফ্রেমের একটা আ অপশন দেখাবো। তো আমাদের কিফ্রেমের কাজ করতে গেলে কয়েকটা মৌলিক ব্যাপার আপনার মাথায় রাখতে হবে। ১ নাম্বার হচ্ছে ফুটেজটা আপনি কোন জায়গা থেকে অ্যানিমেশন দিতে চাচ্ছেন, শুরুটা আপনার আইডেন্টিফাই করতে হবে। তো আমাদের শুরুর থিংকিং কি? এই ফুটেজটা হচ্ছে একেবারে ডান দিকে থাকবে, স্ক্রিনের বাইরে থাকবে। এটা হচ্ছে শুরু। হ্যাঁ? তো আমরা ১ম এই ১ নাম্বার পয়েন্ট হচ্ছে শুরুতে আমাদের ফুটেজটা নিয়ে যেতে হবে। এজন্য আমরা পজিশন এ ক্লিক করে ডান দিকে নিয়ে স্ক্রিনের বাইরে ফুটেজটা নিয়ে গেলাম। আমাদের মূল থিংকিং কি? আমরা ফুটেজটা আস্তে, আস্তে, আস্তে করে ভিতরে নিয়ে আসবো, স্ক্রিনের ভিতরে। তো এজন্য ১ম যেহেতু আমরা স্ক্রিনের বাইরে থেকে শুরু করব, এজন্য স্ক্রিনের বাইরে নিয়ে গেলাম ফুটেজটা। এখানে কিন্তু আছে। এটা যদি আমরা ফিট থেকে একটু কমায় দেই, ৫০ দেই অথবা ধরেন
25 দেই তাইলে কিন্তু দেখতে পারবো। আমরা এখানে ক্লিক করে উপরে মোশনে ক্লিক করলে কিন্তু আমরা এটা দেখতে পারবো যে বাইরে এটা হাইড অবস্থায় আছে। তো আমরা একটু কমায় নিলাম। এখন আমরা যেটা করব 0 সেকেন্ডে থাকা অবস্থায় আমাদের কার্সরটা আমরা পজিশন যেই অপশন আছে পজিশনের বাম পাশে একটা ওয়াচ টাইম টাগল অ্যানিমেশনের মতো একটা অপশন আছে এবং এটা হচ্ছে আমাদের টাইমলাইন কিফ্রেমের টাইমলাইন। আমরা যখনই পজিশনের অপশনটাতে এইখানে একটা ক্লিক করব টাগল অ্যানিমেশনে সাথে সাথে আমাদের ডান পাশে কিন্তু এই যে ছোট্ট একটা কিফ্রেম পড়ে যাবে। এইটা দেওয়া মানে হচ্ছে আমি তাকে বলে দিচ্ছি যে তুমি এইখান থেকে অ্যানিমেশন শুরু করবা। ১ম ব্যাপারটা ভালো করে বুঝেন। ফুটেজটা স্ক্রিনের বাইরে আমি রাখলাম স্টার্ট। তারপরে আমি কিফ্রেমটা দিলাম। এখন আমার যেটা করতে হবে সেটা হইলো কত সময়ের মধ্যে আমি ফুটেজটা ভিতরে ঢুকাবো, এই বিষয়টা আমি আমার সময়টা বাড়িয়ে দিতে হবে। তো আমরা জানি এগুলা হচ্ছে আপনার এগুলা হচ্ছে একেকটা ফ্রেম। হ্যাঁ, কত ফ্রেম আমরা জানি ১ সেকেন্ডে ৩০ ফ্রেম থাকে, ১ সেকেন্ডে ৬০ ফ্রেম থাকে। আমাদের এখানে ১ সেকেন্ডে আছে হচ্ছে মেবি ৩০ ফ্রেম করে। তো আমরা চাচ্ছি ১০ ফ্রেম অথবা আ ১ সেকেন্ডের মধ্যেই ভিডিওটা ভিতরে ঢুকবে। এজন্য আমরা এখান থেকে সামনে নিয়ে গেলাম। এই কার্সর যেটা আছে সামনে নিয়ে গেলাম। নিয়ে আইসা এখন ভিডিওটাকে স্ক্রিনের ভিতরে আমরা ঢুকাই দিব। একেবারে যেখানে আমরা শেষ পর্যন্ত চাচ্ছি এখানে এনে রেখে দিলাম। এখন উপরের টাইমলাইনটা যদি জুম করেন, আপনারা দেখতে পারবেন ২য় কিফ্রেমটা কিন্তু অটোমেটিক পড়ে গেছে। ১ম কিফ্রেমটা কিন্তু ক্লিক করে আমাদের দেওয়া লাগছে। কিন্তু ২য় কিফ্রেমটা কিন্তু অটোমেটিক পড়ে গেছে। এখন যদি আমরা এটা প্লেব্যাক করি এখান থেকে, দেখেন অনেক স্পিডে কিন্তু চলে আসছে প্লেব্যাক, হ্যাঁ? তো হোম বাটন ক্লিক করে শুরুতে যেতে পারবো আমরা। যদি আপনার মনে হয় এই সময়টা সে অল্প সময়ের মধ্যে স্পিডে চলে আসছে, তাহলে আপনি ২য় কিফ্রেমটা ক্লিক করে কিন্তু বাড়ায় দিতে পারেন। তো আমরা ডান দিকে যত বাড়ায় দিবেন তত আস্তে, আস্তে সময় নিয়ে সে আসবে। এখন দেখেন অনেকটা আস্তে, আস্তে আসতেছে, হ্যাঁ? তো এগুলাকে জুম ইন, জুম আউট করতে পারেন আপনার মতো করে, হ্যাঁ? তো আপনার মন মতো করে এটা কিন্তু পজিশনটা অ্যানিমেশন করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি কিফ্রেম গুলো কেটে দেই। আমি এতক্ষণ তো এক্স পজিশন করলাম। এখন যদি আমি ওয়াই পজিশন করি, কন্ট্রোল জেড এ যাচ্ছি। আচ্ছা, ওয়াই পজিশন করতে হলে সেম কথা। আমরা ১ম এই স্ক্রিনটাকে কোন জায়গা থেকে আমরা ভিডিওটাকে নিয়ে আসতে যাচ্ছি, ওইখানে নিয়ে যাব। ভিডিওটা আমরা টান দিয়ে উপর থেকে নিচে নামাতে চাচ্ছি, রাইট? তো এজন্য আমরা ক্লিক করে উপরের দিকে নিয়ে গেলাম। একেবারে উপরের দিকে ভিডিওটা। যেহেতু আমার এটা শুরুর জায়গায় আমরা আ ভিডিওটা নিয়ে গেলাম। তো এজন্য আমাদের পজিশনে এটা ক্লিক করতে হবে ১ম এই। যেহেতু এটা পজিশন অ্যানিমেশন দিব এক্স পজিশন। দেখেন আমার কিফ্রেমটা পড়ে গেছে। তারপরে আগের মতো করে আমার সময়টা চেঞ্জ করে দিতে হবে। তো আমি এটা ৩ সেকেন্ড দিলাম। এই যে এখানে সেকেন্ড গুলো আছে এবং পরে হচ্ছে ৩ সেকেন্ডের জুড়ে আমি আমার ভিডিওটা ফুটেজটা স্ক্রিনে নিয়ে আসলাম। দেখেন ২য় কিফ্রেমটা কিন্তু অটোমেটিক পড়ে গেছে। এটা স্বাভাবিক অটোমেটিক পড়ে যায়। এখন শুরু থেকে যদি দেখেন আস্তে, আস্তে করে কিন্তু ভিডিওটা নেমেছে। তো এটা যে এইভাবে শুধু আমরা ভিডিওর ক্ষেত্রেই কাজ করতে পারবো এরকম না। আমরা চাইলে বিভিন্ন টেক্সট, বিভিন্ন অ্যানিমেশন, বিভিন্ন ছোট, ছোট লোগো, বিভিন্ন আইকন এগুলাকে কিন্তু এই ট্রিক্স খাটিয়ে আমরা কিন্তু মোশনটা দিতে পারি। তো পজিশন অ্যানিমেশন দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে স্কেল অ্যানিমেশন। তো এটাও খুব গুরুত্বপূর্ণ। প্রায় এটার কাজে লাগে আপনাদের কাজ করার ক্ষেত্রে। তো স্কেলটাও সেম। পজিশন যদি বুঝে থাকেন এটাও আপনারা বুঝবেন। স্কেল মানে কি? একটা ছোট থেকে আস্তে করে জুম করা। আপনি যদি এভাবে জুম করতে চান একটা লেয়ারকে অথবা একটা আইকনকে তাইলে ১ম এই আপনি আ যেই ফুটেজ আছে এটাকে কোন জায়গা থেকে কোন জায়গায় করতে চাচ্ছেন শুরুর জিনিসটা আপনি নিয়ে যেতে হবে। এজন্য আমরা স্কেলিংটা এখান থেকে 0 করে দেই। একেবারে যেহেতু ০ থেকে আমাদের আসবে 0 করে দিলাম এবং স্কেলে যদি একটা ক্লিক করি তাইলে কিন্তু আমাদের কিফ্রেম পড়ে গেছে। তার মানে ০ থেকে আমাদের এটা আস্তে, আস্তে স্কেলিংটা হবে। এখন আমরা সামনে আ সময়টা চেঞ্জ করে দেই এবং এটা যদি বাড়িয়ে দেই, ধরেন এতটুকু দিলাম, ৮০ দিলাম। দেওয়ার পরে এখন ২য় কিফ্রেমটা পড়ে গেল। এখন শুরু থেকে দেখেন ভিডিওটা আস্তে করে জুম ইন হচ্ছে। আবার আপনি চাইলে জুম আউটও করতে পারবেন। যদি বিপরীত করে দেন যেমন আমি কন্ট্রোল জেড এ দিয়ে আপনি যাচ্ছেন বড় থেকে ভিডিওটা আস্তে, আস্তে ছোট হবে, রাইট? তো এইজন্য আমি স্কেলে ক্লিক করলাম। যেহেতু বড় থেকে ছোট হবে এজন্য বড় থাকা অবস্থায় আমি স্কেলে ক্লিক করলাম এবং সামনে গেলাম এবং এটাকে 0 করে দিলাম। তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়ালো? বড় থেকে আস্তে করে জুম আউট হলো। ওকে?
তো আমরা স্কেলটাও জেনে ফেললাম। এখন আমরা একটু রোটেশনটা জানি। তারপরে আমি একটু অ্যাডভান্স কিফ্রেমে যাব। তো স্কেলিংটা একটু কমিয়ে আমি ছোট করে নিলাম এবং যদি রোটেশন থেকে আমি এটা কাজ করতে চাই, রোটেশনে ১ম এ ক্লিক করব। এখানে কিফ্রেম পড়ল। আগের মতনই সামনে যাব এবং এই ভিডিওটাকে আমি রোটেট করে দিব। আমার যতবার মনে চায় অতবার কিন্তু আমি রোটেট করে দিতে পারি। এখন শুরু থেকে যদি দেখেন এটা কিন্তু ভিডিওটা ঘুরতেছে, রাইট? তো খুবই সুন্দর করে আমরা হচ্ছে কিফ্রেমটা এখানে প্রয়োগ করলাম এবং জিনিসটা ভালো করে কাজ করতেছে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং এটা অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। তো আমি এতক্ষণ যেটা দেখাইলাম এটা হচ্ছে আপনার সিঙ্গেল কিফ্রেম, হ্যাঁ? মানে পজিশন, স্কেল অথবা রোটেশন সিঙ্গেলি যদি আপনি কাজ করতে চান তাইলে এভাবে কাজ করতে পারেন। তো এখন আমরা আসবো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের কিফ্রেম। হতে পারে না যে এরকম কোনো প্রজেক্ট যে ভিডিও অথবা টেক্সট স্ক্রিনে আসছে, বসে আছে, তারপরে আবার আস্তে করে চলে গেল একটা সময় জুড়ে। অথবা হইতে পারে না যে স্ক্রিনের বাইরে থাকা অবস্থায় ভিডিওটা ছোট থাকবে। আস্তে করে স্কেলিংটা বড় হয়ে স্ক্রিনের মধ্যে ঢুকলো, আবার ছোট হয়ে স্ক্রিনের বাইরে চলে গেল। এরকম হইতে পারে না? ডাবল কিফ্রেম যেগুলাকে বলে। তো এভাবেও কিন্তু আমরা মানে এই ট্রিক্সটা ফলো করে আমরা ডাবল কিফ্রেমও কিন্তু দিতে পারি। তো এখন আমি সেই বিষয়টাই দেখব। আপনারা আমার সাথে দেখতে থাকুন এবং ক্লাসটা উপভোগ করতে থাকুন। আশা করি আপনারা কিফ্রেমের পুরা আদ্যপ্রান্ত আজকে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি চলে আসলাম স্ক্রিনে। তো এটার জন্য আমার একটা আ লাগবে, ফটো লাগবে। আমি যেকোনো একটা কিছু ধরেন নামায় নেই। ধরেন আমরা হচ্ছে একটা PNG টিভি অথবা PNG এয়ার কন্ডিশনার। আচ্ছা। একটা এয়ার কন্ডিশনারই আমরা নিলাম। যেকোনো একটা নিতে পারি। ধরেন এটা নিলাম। রাইট ক্লিক করে সেভ দিলাম। এটা আমি জানি না PNG কিনা। হ্যাঁ, PNG আছে। তো এটাকেই টান দিয়ে আমি ভিডিওর মধ্যে নিয়ে আসলাম। ফাইন। এটা PNG না, সরি। তো আমাদের আরেকটা নিতে হবে। এটা PNG আছে। আসলে আনলে বুঝা যাবে আরকি, বুঝছেন? আচ্ছা, এটা PNG আছে। তো আমরা হচ্ছে সাময়িক নিচের ভিডিওটা অফ করে দিচ্ছি। এটা দিয়ে আমরা দেখাচ্ছি। ধরেন মাঝে মধ্যে যখন প্রোডাক্ট আমাদের স্ক্রিনে শো করতে হয়, তখন কি করতে হয়? স্ক্রিনের বাইরে ধরেন আস্তে করে ছোট থেকে আস্তে করে বড় স্ক্রিনের মাঝখানে আসবে। একটু কিছুক্ষণ থেকে আবার স্ক্রিনের বাইরে চলে যাবে। এরকম হইতে পারে না? তো এইজন্য আমাদের ডাবল কিফ্রেমের প্রয়োজন হবে। এটা আমরা কিভাবে দিব? আমরা হচ্ছে ১ম এই এটা স্ক্রিনের বাইরে নিয়ে গেলাম। হ্যাঁ? আপনার এয়ার কন্ডিশনটা বাইরে নিয়ে নিলাম এবং বাইরে থাকা অবস্থায় আচ্ছা, আমি আগে পজিশনের কাজটা আপনাদেরকে দেখাই। তারপরে হচ্ছে একাধিক আ আ কিফ্রেমের ব্যাপারটা দেখাবো। পজিশনের মধ্যে একাধিক কিভাবে দিব। তো ১ম এই হচ্ছে গতানুগতিক আগের মতো পজিশনে একটা কিফ্রেম ফেলবো আমরা। তারপরে সময় চেঞ্জ করব। তারপরে এটাকে ভিতরে নিয়ে আসবো। ভিতরে, বাস। তারপরে এখন দেখেন আস্তে করে সে কিন্তু ভিতরে আসলো, রাইট? কিন্তু আমি চাচ্ছি এখন এটাকে আবার স্ক্রিনের বাইরে নিয়ে যাওয়ার জন্য। একটা সময় সে থাকবে এবং আস্তে করে বাইরে চলে যাবে। তো এজন্য আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এড কিফ্রেম। হ্যাঁ? এড কিফ্রেম কোথায় পাবেন? এই যে পজিশনের ডান পাশে এখানে একটা অপশন আছে। এটাতে যদি আপনি ক্লিক করেন তাইলে কিন্তু এড কিফ্রেম পেয়ে যাবেন। তো আমরা যেটা করলাম সেটা হইলো এই যে মাঝখানে একটা জাস্ট এড রিমুভ কিফ্রেম এ ক্লিক করলাম। এটা ক্লিক করা মানে হচ্ছে ওই যে আমরা ১ম স্ক্রিনের বাইরে থাকা অবস্থায় এড কিফ্রেম দিলাম, এইটা আর এটা সেম। কিন্তু আগেরটা ১ম টা আমরা এখানে ক্লিক করে স্টার্ট করি আর এখন এন্ডিং এর ক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করে করি। তো এটাতে ক্লিক করে করা মানে হচ্ছে তাকে আমার বলে দেওয়া যে তুমি এখান থেকে আবার স্ক্রিনের বাইরে যাওয়া শুরু করবা। ওকে? তো এখানে আমরা এড কিফ্রেম দিলাম। তারপরে আবার আমার আগের মতো সময় চেঞ্জ করতে হবে এবং এখন স্ক্রিনের বাইরে চলে যেতে হবে। এখন শুরু থেকে যদি দেখেন, এই ২ টা কিফ্রেমের মাধ্যমে আমাদের স্ক্রিনের ভিতরে সে প্রবেশ করলো। তারপরে যে মাঝখানের সময়টুকু, এই সময়টুকুতে সে স্ক্রিনে স্থির থাকলো। তারপরের সময়টাতে দেখেন ২য় কিফ্রেম দেওয়ার সময় যেটা করলাম, এটাতে কিন্তু সে স্ক্রিনের বাইরে চলে গেল। হ্যাঁ?
তো এইভাবে ২ টা কিফ্রেমের মাধ্যমে কিন্তু আমরা স্ক্রিনের ভিতরে আনলাম এবং হচ্ছে একটু পরে আবার দেখবেন স্ক্রিনের বাইরে চলে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এভাবে আমরা কিন্তু চাইলে একাধিক কিফ্রেমের ব্যবহার করতে পারি। যেমন আমি চাচ্ছি কি? আমি চাচ্ছি হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, তাইলে জিনিসটা আরো ভালো লাগবে আপনাদের কাছে দেখে। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম একটা। এবং এখান থেকে আমরা চুজ করলাম হচ্ছে এইটাকে চুজ করলাম। এটাকে নিচের লেয়ারে নিয়ে আসলাম। ওকে। আর বাকি এই কন্ডিশন গুলা আগেরটাকে আমি রিমুভ করে দিলাম। এখন ধরেন আমরা একটু ভিন্ন প্রক্রিয়ায় কাজ করতে চাচ্ছি। সেটা কি? যে স্ক্রিনের বাইরে এসিটা থাকবে ছোট আকারে। সে স্ক্রিনের ভিতরে ঢুকবে আস্তে, আস্তে তার বড় হবে। তার যে মূল স্কেল কত? ১০০ তাই তো? সে স্ক্রিনের বাইরে থাকা অবস্থায় 0 থাকবে এবং ভিতরে ঢুকে ১০০ হবে। আবার মাঝখান থেকে যখন বাইরে যাবে সে ১০০ থেকে আবার 0 হয়ে বাইরে যাবে। এরকম অনেক আমরা অ্যানিমেশন দেখি বিভিন্ন আপনার প্রোডাক্ট প্রমোতে এভাবেও আমরা করতে পারি। তো ১ম এ আমাদের যেটা করতে হবে, আমাদের ফ্রিজটাকে সরি আমাদের এসিটাকে বাইরে নিয়ে যেতে হবে এবং এটা ভালো করে বোঝার জন্য আমাদের প্রজেক্ট প্যানেলটা ছোট করে নিতে হবে এখান থেকে। আচ্ছা। তো এখন যেটা করব আমরা, বাইরে যেহেতু আছে দেখেন এটা কিন্তু স্কেলিংটা ১০০% আছে। আগে আমাদের শুরুর পয়েন্টটা ভালো করে আমাদের আ মু আ মূল সাবজেক্টটাকে চুজ করে নিতে হবে। আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় নিতে চাচ্ছি। পজিশন চেঞ্জ করলাম। কিন্তু এখন যদি আমি পজিশনটা নিয়ে আসি তাইলে কিন্তু সে বড় তার যে মূল স্কেল এইভাবেই কিন্তু আসবে। এজন্য আমরা কি করব? বাইরে থাকা অবস্থায় স্কেলটা ১০০ থেকে আমরা 0 করে দিব। ওকে? 0 করে দিলাম। দেখুন এখন এখানে কিন্তু 0 আছে। তো স্কেলিংটা 0 করলাম এবং হচ্ছে পজিশনটা আমরা বাইরে নিয়ে গেলাম। এখন ২ টা একসাথে কি ফ্রেম ফেলবো আমরা? পজিশনও ফেলবো আবার স্কেলও ফেলবো। অবশ্যই এটা যদি ১ ফ্রেম আগে পরে হয় তাইলে কিন্তু ঝামেলা হবে। এজন্য আমরা পজিশন, স্কেল একসাথে ফেললাম এবং সামনে একটু সময় বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে যেহেতু সময় চেঞ্জ হয়ে গেছে এজন্য আমরা হচ্ছে এই জিনিসটাকে আবার আমরা পজিশনটাকে ভিতরে আনলাম। কিন্তু ভিতরে আমাদের ডাটাটা আসলো কিন্তু 0 স্কেল থাকা অবস্থায় আসলো, তাই তো? এজন্য আমাদের করতে হবে কি? স্কেলিংটা বাড়ায় দিতে হবে। যতটুকু আপনি রাখতে চাচ্ছেন। তার মানে ব্যাপারটা আপনি বুঝেন। এই যে বাইরে থেকে যখন ডাটাটা আসলো, 0 অবস্থায় আসলো, আস্তে, আস্তে দেখেন ১০০ স্কেলের মধ্যে সে বড় হয়ে যাচ্ছে। অসাধারণ না? আস্তে করে কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো এখানে বিভিন্ন অ্যাড, বিভিন্ন জিনিসের মধ্যে এটা কিন্তু ভালো ইউজ হয়। দেখছেন? আস্তে করে বড় হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা একাধিক কিফ্রেমকে একসাথে ব্যবহার করতে পারেন। তো এখন ধরেন আপনারা চাচ্ছেন যে এখানে আসলো, কিছুক্ষণ ওয়েট করলো, তারপর আবার স্ক্রিনের বাইরে সে চলে যাবে, ছোট হয়ে চলে যাবে। তো এজন্য একাধিক কিফ্রেম ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের আবার এড কিফ্রেম এখানে ব্যবহার করতে হবে, এড কিফ্রেম। তো আমি এই মাঝখানে একটা ক্লিক করলাম। দুটোতেই সবসময় একাধিক কিফ্রেম যখন ব্যবহার করব সাবজেক্টের, তখন আমরা একসাথে কিফ্রেম যদি একটু এদিক-সেদিক হয় তাইলে কিন্তু অ্যানিমেশনটা মিলবে না। তো চেষ্টা করব আমরা একেবারে জুম করে নিখুঁতভাবে এটা দেখে নেওয়ার জন্য। তাইলে একেবারে মানে স্মুথ হবে অ্যানিমেশন গুলা। তো আমরা এড কিফ্রেম দিলাম, পজিশন এবং স্কেল এবং একটু সামনে গেলাম এবং এটাকে বাইরে নিয়ে গেলাম। বাইরে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা ৬৭ থেকে এটা ০ করে দিব। তাইলে হবে কি? মাঝখানে ৬৭ থেকে আস্তে, আস্তে সে ০ হয়ে বের হবে। শুরু থেকে খেয়াল করেন আপনারা। আস্তে করে বড় হয়ে আসলো, কিছুক্ষণ থাকলো। তারপরে এই অ্যানিমেশনের মধ্যে ০ হয়ে চলে গেল। তো এভাবে কিন্তু আমরা একাধিক কিফ্রেমের ব্যবহার করতে পারি এবং সবচেয়ে মজার ব্যাপার আমরা যদি চাই যে স্ক্রিনে ঢোকার পরে এটা ঘুরতে থাকবে, রোটেট হতে থাকবে, সেটাও কিন্তু সম্ভব। তো আমরা সময়টা মাথায় রাখতে হবে যে যখন ঢুকেছে তখন ওই জায়গায় কার্সারটা রেখে আমরা রোটেশন এ ক্লিক করব। রোটেশন এ ক্লিক করে একটু সামনে যাব এবং এটাকে যদি আমরা এভাবে ঘুরাই দেই, ২ টা ৩ টা ঘুরুন দিলাম। আচ্ছা। তো দেখেন এই মাঝখানের যে থামা জায়গাটুকুর মধ্যে আমার রোটেশন পড়ে গেছে। এখন শুরু থেকে দেখেন, আসলো, তারপরে এভাবে ঘুরতেছে,
থেমে আবার চলে গেল। কিন্তু জিনিসটা একটু বোরিং লাগতেছে। এজন্য আমরা কি ফ্রেমটাকে একটু সামনে এনে দিব। যাতে করে একটু আ স্মুথলি চলে আরকি। আইসা একটু থামবে ১ম এ, তারপরে আস্তে করে চলবে। হ্যাঁ? এইভাবে করে আস্তে করে চলে গেল। তো আমরা কিন্তু দেখেন একাধিক কি ফ্রেমের ব্যবহার জেনে ফেললাম। তো আশা করি আপনারা এই ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদেরকে আ আ আমরা ইনশাআল্লাহ অ্যান্সার দিব অথবা চাইলে আমাদের গ্রুপে জয়েন হয়ে আমাদের কাছে লাইভ সাপোর্টও নিতে পারেন। তো এখন একটু অ্যাডভান্স লেভেলে চলে যাব। সেটা হচ্ছে আমরা বলি গ্রাফ চার্ট, যেটার মাধ্যমে আমরা কি ফ্রেমকে কন্ট্রোল করতে পারি। মনে রাখবেন আপনি আপনার এআই মোশন অথবা ভিজুয়ালটাকে একটু সুন্দর দৃষ্টিনন্দন করতে হলে কিফ্রেমের বিকল্প নাই। এবং কিফ্রেমের কাজটাকে স্মুথ করতে হলে আপনার অবশ্যই গ্রাফ চার্টের ব্যবহার জানতে হবে। যেমন কি? যেমন ধরেন একটা কার অ্যানিমেশন আপনি করাইতে চাচ্ছেন। কারের নেচার কি আসলে? গাড়ির নেচার কি? শুরুতে ভুম, ভুম, ভুম করে শুরু হয়, আস্তে করে স্টার্টিংটা হয়। মাঝখানে অনেক জোরে চলে। তো ড্রাইভার যখন একটু গন্তব্যে চলে আসবে, ওই যে সামনে যখন গন্তব্যে দেবে তখন কিন্তু সে গিয়ারটা কমায় দেয়। আস্তে করে গিয়ে থামে। কিন্তু আমাদের এখানে যদি আপনি কি ফ্রেমটা দিতে চান, আসবে হঠাৎ করে চলে যাবে। কিন্তু এই যে ন্যাচারাল ওয়ে গুলো, এগুলা কিন্তু আপনি গ্রাফ চার্ট ছাড়া দিতে পারবেন না। তো আমরা হচ্ছে এখন একটু গ্রাফ চার্টের ব্যবহারটা দেখি। আশা করি এটা ভালো করে মনোযোগ দিয়ে দেখলে আপনাদের কি ফ্রেমের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি। আচ্ছা, তো আমরা চলে গেলাম হচ্ছে আ আমাদের স্ক্রিনে। এজন্য আমরা হচ্ছে একটা গাড়ি আনতে পারি। গাড়ি এনে চালাতে পারি আমরা। ওকে? আমি ছোট, ছোট বিষয় দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি যাতে করে আপনারা বিষয়টা সহজেই ধরতে পারেন। পিএনজি কার লিখে সার্চ করছি। যেকোনো একটা আমরা গাড়ি নিয়ে নিতে পারি। আচ্ছা, এইটা নিতে পারি অথবা আমরা ওদিকে আছে। আচ্ছা এইটাই নেই, সমস্যা নেই। তো আমরা এই গাড়িটা নিলাম। অনেক বড় হয়ে আছে এজন্য স্কেলিং করে আমরা ছোট করে নিলাম। আচ্ছা, এবং মনে হচ্ছে এই জিনিসটা যদি হোয়াইট থাকে তাইলে আরো ভালো হবে। আচ্ছা। এটা যদি হোয়াইট থাকে আরো জিনিসটা ভালো লাগবে আশা করি। তো আমরা একটু হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড নিব কিভাবে? আমরা চাইলে বাইরে থেকেও নিয়ে আসতে পারি অথবা চাইলে আ এখান থেকেও বানাইতে পারি। তো ভিতরে চলে গেছে নিউ থেকে আপনার কালার ম্যাট ওকে দিব। এখান থেকে সাদা একটা হোয়াইট কালার আমরা একটা সলিড নিতে পারি। এটা উপরে নিয়ে গেলাম, সলিডটা নিচে নিয়ে আসলাম। ফাইন। দেখেন এখন জিনিসটা কিন্তু ভালো করে বুঝা যাচ্ছে আমাদের, হ্যাঁ? আমি যেটা করব এখন একটু অ্যাডভান্স কার অ্যানিমেশন বা এটার যে মূল আপনার নেচার এটা যদি বুঝাইতে হয় আমরা একটু নিচে আনি গাড়িটা এবং এটাকে একটু ছোট করি। হালকা ছোট করলাম। এটাকে বামে আনলাম এবং আরেকটু ছোট করলাম। আচ্ছা। তো এটাকে যদি আমি পজিশন অ্যানিমেশন করতে চাই, আমরা হচ্ছে ১ম এ পজিশন এ একটা ক্লিক করব এবং সামনে নিব এবং এটাকে ডান দিকে আইনা এভাবে রেখে দিলাম দেখেন। হুম? বাস। তাইলে কি দাঁড়ালো? জিনিসটা হচ্ছে বাম থেকে একটা আস্তে করে অ্যানিমেশন হইল। কিন্তু নরমালি এটা কিন্তু নেচার না গাড়ির। গাড়ি কি হয়? স্টার্ট নেওয়ার সময় ভুম, ভুম করে আস্তে স্টার্ট নেয়। তারপরে মাঝখানে অনেক গতি থাকে। তারপরে আবার থামার সময় আস্তে করে থামে, রাইট? তো এইজন্য আমাদের এই কি ফ্রেমটাকে কন্ট্রোল করতে হবে। তার গতিটাকে কন্ট্রোল করতে হবে। কখন আস্তে হয়, কখন জোরে হয়, এই বিষয়টা যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাইলে কিন্তু কাজ হবে না। তো আমরা পুরা কি ফ্রেমটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যদি রাইট কি ফ্রেমের রাইট এ ক্লিক করি এবং এখানে দেখবেন টেম্পোরাল ইন্টারপোলিউশন অথবা বিভিন্ন রকমের অপশন আছে। তো এটার মধ্যে আমরা বিভিন্ন রকমের
অ্যানিমেশনের অপশন পাবো। তো আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ইজি ইনটা। ইজি ইন দিয়ে দিলে কি হবে? কিফ্রেমটা দেখেন এখন একটা আ গোল্ডেন কিফ্রেমের মতো হয়ে গিয়েছে, হ্যাঁ? শুরু থেকে দেখেন। দেখছেন? থামার আগে কিন্তু আস্তে করে সে থেমেছে। কিন্তু আগে কি ছিল? হঠাৎ করে থেমে গেছে, তাই না? এখন কিন্তু সে আস্তে করে সময় নিয়ে থামতেছে। তো এটাকে আরো ভালো করে কন্ট্রোল করতে হলে আপনাদের হচ্ছে যেটা করতে হবে, ২ টো কিফ্রেম সিলেক্ট করে এই যে বাম পাশে পজিশনের যে বাম পাশে এই ট্রায়াঙ্গেলটা উঠাই দিবেন। উঠাই দিলে আপনারা এখানে রশ্মির মতো পাবেন। এটা সিলেক্ট করলেন। আগে পরের যেই কিফ্রেমটা আছে ২ টা কিফ্রেমের একটা হ্যান্ডেল পাবেন, ২ টা হ্যান্ডেল পাবেন। তো আপনারা যদি এই কিফ্রেমটা ধরে নিচের দিকে টান দেন এবং সামনের দিকে টান দেন, তাইলে ব্যাপারটা কি দাঁড়াইলো দেখেন? একটা কার্ভের মতো করে কিন্তু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি একটু ইয়ে করে দিচ্ছি। কার্ভের মতো করে হয়ে গেছে, হ্যাঁ? তো জুম করি। খেয়াল করেন। তো এটা কি দাঁড়ালো আসলে? এই যে জিনিসটা আস্তে করে একটু কার্ভ হয়ে উপরে উঠলো। আমরা শুরু থেকে অ্যানিমেশনটা দেখি তাইলে বুঝতে পারব। খেয়াল করবেন এই দাগটা ২ টা কিফ্রেমের গতিকে বুঝায়। যদি এই দাগটা নিচের দিকে থাকে তার মানে হচ্ছে স্পিড কম থাকবে। যত উপরে থাকবে স্পিড বাড়বে। তো যেহেতু এটা একটা কার্ভ আকারে করেছি, এতটুকু জায়গা সে আস্তে করে আসবে। এতটুকু জায়গা হঠাৎ করে দেখবেন একটু আ স্পিড বেড়ে যাবে। শুরু থেকে আপনারা খেয়াল করেন। আস্তে করে আসতেছে, হঠাৎ করে এখানে এসে স্পিড বেড়ে গেছে দেখেন। আবার যদি এটাকে আমি বিকল্প মানে আ বিপরীত করে দেই যে এটাকে ডান দিকে নিয়ে দেই। এটাকে এভাবে ডান দিকে নিয়ে দিলাম। এখন কি হবে বলেন তো আপনারা? গেস করেন তো? ১ম স্পিড হবে কিন্তু থামবে আস্তে করে। দেখছেন? ১ম কিন্তু অনেক স্পিড হইছে কিন্তু আস্তে করে থামছে। আমি যদি আরেকটু সামনেও নেওয়া যেতে পারে। হুম। এখন দেখেন অনেক স্পিডে হঠাৎ করে স্পিড হয়ে যাবে, আস্তে করে থামবে। দেখছেন ব্যাপারটা? তো এভাবে কিন্তু আমরা কিফ্রেমের গতিকে চেঞ্জ করতে পারি আসলে। মানে আপনি যাই কাজ করেন কিফ্রেমের গতিকে কন্ট্রোল করার জন্য এটা খুবই কার্যকর। হ্যাঁ? তো আমরা যে এইটাকে বলা হয় গ্রাফ চার্ট। প্রত্যেকটা স্কেলের মধ্যেও গ্রাফ চার্ট পাবেন, আবার রোটেশন এর মধ্যেও গ্রাফ চার্ট পাবেন। এগুলা নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আশা করি আপনারা গ্রাফ চার্টের ব্যাপারটা বুঝতে পেরেছেন। এটার আরো অ্যাডভান্স কাজ আছে আসলে। আরো যদি অ্যাডভান্স জানতে হয় আপনাদের আমাদের প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সে জয়েন হতে হবে। সেখানে আমরা গ্রাফ চার্ট নিয়ে প্রজেক্ট বেস কাজ দেখাই। প্রজেক্টে কিভাবে এই বিষয়গুলো কাজ করে। তো আমি আজকের টিউটোরিয়ালের সর্বশেষ একটা ছোট্ট প্রজেক্টের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই কিফ্রেম গুলো কিভাবে কাজ হয় বিভিন্ন ক্ষেত্রে। তো চলেন আমরা একটু দেখে নেই। আচ্ছা তো এটা দেখানোর জন্য আমার হচ্ছে একটা কাজ করতে হবে সেটা হইলো আমার একটা ভিডিও নিয়ে আসতে হবে। ভিডিও যদি আনি তাইলে এটা আপনাদেরকে বোঝানো খুবই সহজ হবে আমার জন্য। তো এজন্য আমি হচ্ছে এই ভিডিওটা নিয়ে আসি ধরেন। আচ্ছা। তো আমি মূলত চাচ্ছিটা কি এখানে? আমি চাচ্ছি হচ্ছে তার দিকে হচ্ছে আস্তে করে জুম হওয়া, আস্তে করে জুম আউট হওয়া। এখানে যে সাবজেক্টটা আছে অথবা কখনো এই বইটাকে দেখানো জুম করে, কখনো এটাকে দেখানো। তো কাজের ক্ষেত্রে কিন্তু এগুলা ভালো প্রয়োজন হয়। ধরেন এখানে ভিডিওটা শুরু হলো, শুরু হওয়ার পরে আমি চাচ্ছি এই যে মূল সাবজেক্ট তার দিকে জুম হয়ে শুধুমাত্র এই স্ক্রিনটা চলে আসবে। তো এইজন্য আমাদের যেটা করতে হবে পজিশন এবং স্কেল একসাথে কাজ করতে হবে। আমরা পজিশনেও ক্লিক করলাম এবং স্কেলেও ক্লিক করলাম এবং সামনে গেলাম। আমরা স্কেলিংটা বাড়ায় দিলাম। তো স্কেলিং বাড়াইলেই তো হবে না। কারণ স্কেল তো এই মানে এই অ্যাঙ্কর পয়েন্টকে কেন্দ্র করে হয়, তাই না? তো এইজন্য আমরা পজিশনেও বাম পাশে নাড়ায় দেব। তো পজিশন নাড়াইলে তো আবার খালি হয়ে যাচ্ছে, তাই না? তো এইজন্য আমরা আরেকটু স্কেলিং করব, পজিশন নিচে দিব। ২য় কিফ্রেমটা কার্সর না নড়িয়ে বরাবর থাকা অবস্থায় আপনি যেকোনো কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা এতটুকু করলাম, আরেকটু জুম করলাম, একটু বাম পাশে আনলাম, হ্যাঁ? মানে জিনিসটাকে সুন্দর শেপে আনার আগ পর্যন্ত আপনার অবশ্যই আ এইভাবেই কাজ করতে হবে। পারফেক্টলি যখন বসে যাবে তখন আপনি এটা ছেড়ে দিবেন। এখন যদি শুরু থেকে দেখেন ২ টা কিফ্রেমের মাধ্যমে একটা সুন্দর আমার ফোকাসিং সাবজেক্ট এর দিকে কিন্তু জুম হয়ে যাচ্ছে।
এখন যদি আমার মনে হয় আবার আমি আগের জায়গায় ফেরত যাব, সেক্ষেত্রে আবার আমরা ওই যে একটু আগে আপনাদেরকে দেখাইলাম অ্যাড কিফ্রেম দিতে হবে ২ টা একসাথে। এবং সামনে গিয়ে আপনারা চাইলে এটা জুম আউট করে দিতে পারেন অথবা যদি প্যারা মনে হয় আপনারা হচ্ছে এই ২ টা রিসেট বাটন ক্লিক করে দিতে পারেন। তাহলে আবার আগের জায়গায় ফেরত আসবে। এখন শুরু থেকে দেখেন, আস্তে করে জুম হইলো, এতটুকু জায়গা একটু থামলো, আবার সামনে গিয়ে আস্তে করে জুম আউট হয়ে গেল। হুম? তো এইভাবে আপনারা কাজ করতে পারেন। তো মাঝে মধ্যে যেটা হয় আমি কিফ্রেম গুলো ডিলিট করে দিচ্ছি। মাঝে মধ্যে আমাদের টেক্সট অ্যানিমেশন দিতে হয় এই ইয়াগুলোর মধ্যে। তখন আমাদের এত আস্তে জুম আউট করার আগে হুট করে জুম হয় আবার হুট করে জুম আউট হয়। এটা যদি আপনি করতে চান তাহলে কিভাবে করবেন? শুধু স্কেল পজিশনও দিতে পারেন। ক্লিক করলেন, একটু সামনে গেলেন, আস্তে করে জুম করলেন। আচ্ছা, জুম হলো। তো এখানে হঠাৎ করে একটু কম মানে আরেকটু সময় কম নিয়ে জুম হয় আরকি টেক্সট গুলো নিতে গেলে। আরেকটু কম এবং জুম ইন এই ছোট, ছোট কিফ্রেম গুলার ক্ষেত্রে আমরা রাইট ক্লিক করে ইজি ইন করে দেই। তাইলে একটু সুন্দর অ্যানিমেশন পাওয়া যায় আরকি। হুম? কারণ এই ধরনের ভিডিওগুলাতে যখন দেখে মানুষ খুবই ফোকাসিং এ থাকে। তখন যদি এরকম ফোকাসিংটা নড়ে যায় বা আস্তে করে আসে ঘুমায়ে, ঘুমায়ে তখন কিন্তু জিনিসগুলা ভালো লাগে না। যখনই জুম হইলো, তখনই কিন্তু ডান দিক থেকে ফুটেজ আসে আরকি, হ্যাঁ? তো আমি ফুটেজ বলতে টেক্সট আসে। তো আমি এটা একটু সৌন্দর্যের জন্য আমার গ্রাফিক্স টেমপ্লেট থেকে আমি লেফট সাইড থেকে একটা আ শেপ এনে নিলাম, হ্যাঁ? এনে নিলাম। যখনই এটা আসবে, তখনই আমার একটা ব্যাকগ্রাউন্ড আরকি এখানে শো হবে। একটু আগে দিয়ে দেই। এই ধরনের শ্যাডো যদি পেতে চান আপনারা ব্যাকগ্রাউন্ড শ্যাডো টেক্সট হাইলাইট করার জন্য অবশ্যই কমেন্টস করবেন। আমরা আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। হঠাৎ করে শ্যাডোটা যাতে না আসে এজন্য আমরা ইফেক্টস এ গিয়ে ভিডিও ট্রানজিশন এ গিয়ে ডিসলভ এ গিয়ে ক্রস ডিসলভ দিয়ে দিলাম। যাতে করে আস্তে করে আসে। এই যে আস্তে করে আসলো। এখন আমরা যদি কোন টেক্সট ইউস করতে চাই এখানে, তাইলে আমরা টেক্সট ইউস করতে পারি। যেমন এখানে ক্লিক করলাম, লিখলাম বাংলাদেশ। আচ্ছা সরি এখানে একটা ঝামেলা হইছে। ঠিক আছে। লিখলাম বাংলাদেশ। আচ্ছা এটার ফন্টটা আমি চেঞ্জ করে দেই। প্রপার্টিজ থেকে দিলাম হচ্ছে আমি পপিন। পপিনটা হচ্ছে একটু মোটা ফন্ট তো, এটা দিয়ে দিলাম। বাস একটু বড় করে দিলাম। এখন বাংলাদেশটা যদি বাইরে থেকে আনতে চান, এটাও কিন্তু আপনার কিফ্রেমের ব্যবহার করতে হবে। যাই কাজ করেন, কিফ্রেম ছাড়া কিন্তু কোনো গতি নাই। এজন্য আমরা পজিশন অ্যানিমেশন এটা ক্লিক করলাম এবং সামনে গেলাম এবং এটাকে ভিতরে নিয়ে আসলাম। ওকে? শুরু থেকে দেখেন, আস্তে করে আমাদের টেক্সট আসলো। একটু গতি কমায় দিলাম। সরি মানে কিফ্রেমের দূরত্বটা কমায় দিলাম। বাংলাদেশ আসলো। এভাবে আপনি পর্যায়ক্রমে টেক্সট এড করতে পারেন, বিভিন্ন আইকন এড করতে পারেন। মোট কথা আপনি স্কেলিং অ্যানিমেশন করতে পারেন। বিভিন্ন কিছু কিন্তু করতে পারেন। জুম ইন, জুম আউট করে। হ্যাঁ, বিভিন্ন কাজে লাগে। তো এখন আমি সর্বশেষ আপনাদেরকে যেটা দেখাবো, মাঝে মধ্যে এরকম হয় যে অন্যান্য ইফেক্টস গুলাও আমাদের কিফ্রেমের মাধ্যমে কিন্তু কাজ করতে হয়। যে ক্রপ অ্যানিমেশন, তারপরে ধরেন ব্লার এগুলো। হ্যাঁ? তো আমি শুরুতে একটু ক্রপটা দেখাই আপনাদেরকে। যদি আপনার এরকম হয় যে আপনি একটা ইন্ট্রো টাইপের কিছু করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? এক্ষেত্রে হইলো যেমন অনেক সময় দেখি পর্দা ফেলে এরকম আসে। তো এজন্য আমরা ক্রপ অ্যানিমেশনটা নিবো, ক্রপ ইফেক্টস টা নিবো। ক্রপ নিলাম, নিয়ে ভিডিওর মধ্যে ছেড়ে দিলাম। বাম পাশে দেখেন ক্রপের অধীনে লেফট, টপ, রাইট, বটম আসছে। তো আমরা হইলো আম টপ আর হচ্ছে বটম করব। এজন্য টপ থেকে আমি উপর থেকে কাটলাম, ৫০ কাটলাম। তারপরে হচ্ছে আমি বটম থেকেও ৫০ কাটলাম। তার মানে উপর থেকেও কাটলো আমার ক্রপ হইলো, নিচ থেকেও ক্রপ হইলো। এখন যদি আমি টপ থেকে কিফ্রেম একটা দিয়ে দিলাম এবং বটম থেকে কিফ্রেম দিয়ে দিলাম, ২ টা কিফ্রেম একসাথেই হইলো। মাঝখান থেকে আমি চাচ্ছি ছড়ায়া এভাবে আস্তে করে পর্দার মতো জিনিসটা ওপেন হবে।
সামনে নিলাম এবং হচ্ছে এটাকে 0 করে দিলাম। দেখেন আমার টপ সাইডে কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে এবং এটাও 0 দিয়ে দিলাম বটম সাইডে। জিনিসটা কি দাঁড়ালো? আস্তে করে একটা দেখেন একটা সিনেমেটিক লুক দিয়ে কিন্তু আমাদের এটা ওপেন হলো। এটা কিভাবে আমি করলাম? টোটালি কিফ্রেম এর মাধ্যমে কিন্তু আমি করেছি এবং যদি একটু ফেদারটা বাড়িয়ে দিই জিনিসটা আরো সুন্দর লাগবে দেখেন। হ্যাঁ? সিনেমেটিক একটা অ্যানিমেশন হচ্ছে। ওকে। তো এর পাশাপাশি আমরা কিন্তু ক্রপ ছাড়াও ব্লার ইফেক্টস নিয়েও কাজ করতে পারি। যেমন ধরুন অনেক সময় হয় কি আমাদের জি, এই গাসিয়ান ব্লার এর মাধ্যমে আমাদের কাজ করতে হয়। এটা ছেড়ে দিলাম। একটা জায়গায় গিয়ে ১ম এই আমরা ব্লারনেস টা বাড়াবো না। এখানে আসলো আমি চাচ্ছি এখানে একটা টেক্সটকে হাইলাইট করার জন্য। তো আস্তে করে ব্লার এ একটা কিফ্রেম মারলাম এখানে। সামনে গিয়ে আমি এটাকে ব্লারনেস টা বাড়িয়ে দিলাম। তো ব্যাপারটা দাঁড়াইলো কি আস্তে করে মাঝখানে ব্লারটা বেড়ে গেল। এটাও কিন্তু আমি কিফ্রেম এর মাধ্যমে করেছি। তারপরে আমি কি করলাম এখানে একটা টেক্সট দিলাম। কোন একটা যেকোনো টেক্সট। এখন টেক্সটটা হাইলাইট হচ্ছে দেখেন। আবার একটু পরে টেক্সটটা ধরেন চলে যাবে এখানে, হ্যাঁ? এটা শো হয়ে আবার চলে গেল। তখন আবার আমি ব্লার ছাড়া আবার আগের জায়গায় আমি নিয়ে আসতে চাই। তখন আবার এড কিফ্রেম ক্লিক করবেন এবং একটু সামনে যাবেন এবং এটাকে 0 করে দিবেন। তাহলে দেখেন টেক্সটটাকে হাইলাইট করার জন্য আমি কিন্তু ব্লার ইফেক্টসটা ইউজ করলাম কিফ্রেম এর মাধ্যমে। খেয়াল করেন ব্লার হয়ে গেল, টেক্সটটা আসলো, আবার চলে গেল, আবার মূল আমাদের জায়গায় চলে আসলো। তো এভাবে কিন্তু আমরা প্রজেক্টের চাহিদা মাফিক বিভিন্ন ইফেক্টস ইউজ করেও কিন্তু আমরা কিফ্রেমের ব্যবহারটা বুঝতে পারি, জানতে পারি। অবশ্যই আপনারা এটা জানলে বিভিন্ন প্রজেক্টে কিন্তু আশা করি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক লং হয়ে গেল ভিডিওটা। কিন্তু লং হলেও আশা করি যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আপনারা কিফ্রেম সংক্রান্ত যে জটিলতা প্রিমিয়ার প্রোতে আপনাদের এটা ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। আশা করি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন ভালো করে এবং যদি কোনো প্রবলেম হয় কিফ্রেম সংক্রান্ত আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং নতুন টিউটোরিয়াল এনে সেটার সমাধান করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। কনটেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের সাথেই থাকবেন সবাই অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আলামিন মোহাম্মদ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।